অনেক সময় যে জিনিসটা হয় যে আমরা অনেক বেশি মেডিসিন দিলাম, অনেক কিছু দিলাম, ওভুলেশন ইনডিউসিং ড্রাগ দিলাম, অনেক কিছু অবলম্বন করলাম, অনেক মেজার নিলাম, কিন্তু তারপরও দেখা গেল যে আমরা ফার্টিলিটিটাকে রিস্টোর করতে পারতেছি না বা ইনফার্টিলিটির প্রবলেমটাকে সলভ করতে পারতেছি না। তখন আমাদের অপশন হিসেবে আইভিএফ থাকে, বা আমরা ইউটেরাইন ইনসিমিনেশন নামে একটা টার্ম বলি, ওইটা থাকে। সো আমরা বিভিন্ন আর্টিফিশিয়াল ওয়েতে বা মানে বিভিন্ন অ্যাসিস্টেড ওয়েতে, অ্যাসিস্ট মানে কি সহযোগিতা করা, তো অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনিক আকারে আমরা এগুলোকে জানি। আমরা যখন ফরেন্সিক মেডিসিন পড়ছি আমরা এরকম কিছু টার্ম পড়ছিলাম, বাট তারপরে আমরা গাইনোকোলজিতে এসে আমরা বেশ কিছু এখানে টার্মিনোলজি নিয়ে জানবো। তবে তার আগে বলে আসি এটা মানে কি। এআরটি, এটা মানে হচ্ছে কিছু মেডিকেল প্রসিজার্স যেগুলাতে গ্যামিটস এর মধ্যে স্পার্ম আছে, ওভা আছে, মানে মেল গ্যামিটটা হচ্ছে স্পার্ম আর ফিমেল গ্যামিট ওভা, এবং এগুলাকে আমরা কম্বাইন করব এবং ইমব্রায়ো তৈরি করব, এবং এটা বডির আউটসাইডে করতেছি প্রেগনেন্সি অ্যাচিভ করতে। সো বডির আউটসাইডে করে পরবর্তীতে দেখা যায় ইউটারাসের মধ্যে এটা দিয়ে দিচ্ছি। ইনফার্টিলিটি ট্রিটমেন্টের জন্য আমরা এগুলো করি, এবং এটা হচ্ছে ন্যাচারাল ব্যারিয়ারকে প্রিভেন্ট করার জন্য আমাদের প্রসেসটা। কেন ন্যাচারাল ব্যারিয়ারকে? কারণ অনেক সময় যেটা হয় যে ধরো আমার যখন একটা মহিলার, এই যে একটা মহিলা, তো মহিলার ইউটেরাস, এখানে সার্ভিক্স, তারপর ধরো এখান থেকে ভ্যাজাইনা, তো এখন একটা সেক্সুয়াল ইন্টারকোর্স করতে হবে, এবং সেক্সুয়াল ইন্টারকোর্স করার পরে স্পার্মটা এখান দিয়ে অ্যাসেন্ড করে এখান দিয়ে যে ফ্যালোপিয়ান টিউব দিয়ে গিয়ে পরবর্তীতে ফার্টিলাইজেশন করবে মানে ওভার সাথে। সো অনেক একটা ডিফিকাল্ট প্রসিজার স্পার্মে অ্যাসেন্ড করতে হবে। এখন এই যে অ্যাসেন্ড করার প্রসিজারটা, এত দূর যাওয়া অ্যাসেন্ড করে, এই জিনিসটা কিন্তু সবার স্পার্ম নাও পারতে পারে, এবং পারতেছে না দেখেই তো তারা ইনফার্টাইল। বা দেখা যায় যে ফিমেলের বা মেলের ফ্যাক্টরে কোনো ঝামেলা আছে, যেগুলোর কারণে এই প্রসেসগুলো কমপ্লিটলি ঠিকঠাক হচ্ছে না, ফার্টিলাইজেশন বলি বা ইমব্রায়ো তৈরি হওয়া ঠিকঠাক। সো এই জিনিসগুলোর জন্য আমরা এই প্রসেসগুলো ফলো করি বা এই প্রসেসগুলো মেনটেন করতে পারি। তো এটার অনেকগুলো প্রসেস আছে। আমরা মেনলি ইনভার্ট্রো ফার্টিলাইজেশন নিয়ে কথা বলবো। তো ইনভার্ট্রো ফার্টিলাইজেশন অ্যান্ড ইমব্রায়ো ট্রান্সফার, যেটা আর কি আইভিএফ ইটি আমরা বলতেছি, তো এটাই মেনলি আমাদের জন্য ইম্পর্টেন্ট জানা। এখন এটাতে আমরা কি ঘটনা ঘটাই যে ওসাইট এটা ফার্টিলাইজ করা হয় স্পার্ম দ্বারা ল্যাবরেটরিতে, এবং পরবর্তীতে যে ইমব্রায়োটা, ওই ইমব্রায়োটাকে আমরা হচ্ছে গিয়ে ট্রান্সফার করে দিই ইউটেরাসে। ইউটেরাসে যে ইমপ্লান্টেশন, যে ইমব্রায়োটা আমরা তৈরি করছি সেই ইমব্রায়োটা নিজেরই করতে হবে, আমি নিজে করে দিতে পারবো না। ইমপ্লান্টেশন যদি হয় তাহলে বাচ্চা হবে, আর যদি না হয় তাহলে হয়তো বাচ্চা হবে না। সো আইভিএফও ফেলিওর হইতে পারে। আর ইন্টেগ্রেট ইনসেমিনেশন যেটা, এটা মানে হচ্ছে যে একটা স্পার্ম যেটা আমি প্রসেস করছি, এবং সেই স্পার্মটা প্রসেস করে সেটা আমরা ইউটেন ক্যাভিটির মধ্যে ডাইরেক্টলি দিয়ে দিছি। এখন এই আইইউআই যেটা, এটা একটু কন্ট্রোভার্সিয়াল। এটাকে অনেকে হচ্ছে এটাকে অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনিক এই কারণে বলে না, কারণ তুমি যদি ডেফিনেশনটা দেখো এখানে বলা হয়েছে যে আমরা কি করি, গ্যামেটগুলোকে বাহিরে মানে ম্যানিপুলেট করি, মডিফাই করি, পরবর্তীতে প্রেগনেন্সি আমরা করার ট্রাই করি। কিন্তু এখানে কিন্তু জাস্ট মেল গ্যামিটটাকেই করা হচ্ছে, ফিমেল গ্যামিটটাকে এর সাথে মানে করে বাহিরে ফার্টিলাইজেশন করে তারপর আমি ইউটারাসের মধ্যে দিচ্ছি। ব্যাপারটা এরকম না। জাস্ট ফিমেলের বডিতে যা ছিল তাই আছে, বা ফিমেলের বডি থেকে আমি কিছু ইউজ করিনি, আমি জাস্ট স্পার্মটাকে প্রসেস করে এরকম আমি কিন্তু করতে পারি, যে ইউটেন ক্যাভিটির মধ্যে দিয়ে দিলাম। আর গিফট নামে দুইটা টার্ম আছে। এটা হচ্ছে গ্যামেট ইন্ট্রা ফেলোপিয়ান ট্রান্সফার। এটা বলতে বোঝায় যে এগ যেটা ওসাইট এবং স্পার্ম, এগুলা ফেলোপিয়ান টিউবে প্লেস করা হয় এবং যাতে ন্যাচারালি ফার্টিলাইজেশন হয়। সো আমরা এক্ষেত্রে যে কাজটা করতেছি, ফিমেলের ফেলোপিয়ান টিউবে আমরা এই দুইটাকে, এগ এবং স্পার্মকে দিচ্ছি। সো এখানে ফার্টিলাইজেশন ভিতরেই হবে, ফিমেলের ভিতরেই হবে, পরবর্তীতে বাকি প্রসিডিউরটা কমপ্লিট হবে। আর গিফট মানে হচ্ছে যে জাইগোট ইন্ট্রা ফেলোপিয়ান ট্রান্সফার, অর্থাৎ ফার্টিলাইজেশন বডির বাহিরেই হয়েছে, আমরা জাইগোট যেটা তৈরি করছি ওই জাইগোটটা আবার ফেলোপিয়ান টিউবে দিয়ে আসছি। সো দেখো এই দুইটার থেকেও মডিফাইড বা খুবই ভালো টেকনিক তাহলে আইভিএফটা, অর্থাৎ আমরা জাইগোট তৈরি করলাম, তারপর ইমব্রায়োটা আমরা তৈরি করে সেটা ডাইরেক্টলি ইউটেরাসে দিয়ে দিচ্ছি যাতে ইমপ্লান্টেশনটা হয়। সো গিফটের থেকেও অ্যাডভান্স হচ্ছে এটা। পোস্ট যেটা, এটা মানে হচ্ছে পেরিটোনিয়াল ওসাইট স্পার্ম অ্যান্ড স্পার্ম ট্রান্সফার। এটা মানে হচ্ছে যে বোথ গ্যামিটস অর্থাৎ ওভা এবং স্পার্ম এগুলা পেরিটোনিয়াল ক্যাভিটিতে দেওয়া হয়, এবং সেখানে হচ্ছে ফার্টিলাইজেশন হয়তো বা হবে। সো এটা আমাদের টিউবাল ইমব্রায়ো ট্রান্সফার, অর্থাৎ প্রিফর্মড ইমব্রায়োকে আমরা ফেলোপিয়ান টিউবে ট্রান্সফার করছি, ইমব্রায়োটাকে এবার আমরা ফেলোপিয়ান টিউবে ট্রান্সফার করতেছি। সুজি নামে একটা টার্ম আছে, অর্থাৎ আইসিএসআই এএইচ অ্যাসিস্টেড হ্যাচিং যেটা, বা হচ্ছে আইভিএম ইনভেট্রো ম্যাচুরেশন, এরকম বেশ কিছু টার্ম আছে। ক্রায়ো প্রিজার্ভেশন, এটা আমরা অনেক জানতে হবে যে আমরা ইমব্রায়ো, স্পার্ম বলি, ওসাইট বলি, এগুলোকে বাইরে ল্যাবরেটরিতে আমাদের ইউজের জন্য অনেক সময় দেখা যায় বেশ কিছু সময় ধরে প্রিজার্ভ করে রাখা লাগে। এই জন্য আমরা অনেক ঠান্ডা দিয়ে, অনেক কোল্ড ওয়েদার দিয়ে আমরা সেটাকে প্রিজার্ভ করে রাখার ট্রাই করি। এটাকে আমরা বলি ক্রায়ো প্রিজার্ভেশন। ক্রায়ো মানে অনেক বেশি কোল্ড। এবং জেস্টেশনাল সারোগেসি নামে একটা টার্ম আছে। এটা মানে হচ্ছে যে একটা ওম্যান, সে ধরো আমি বাহিরে কি করলাম, বাহিরে হচ্ছে একটা যে কাপল, এই কাপলের মধ্যে মেইলের
স্পার্ম ফিমেলের যে ওসাইট, এই দুটা কম্বাইন করে ফার্টিলাইজেশন করলাম। বাট এই কাপলগুলোর মধ্যে যে হচ্ছে ফিমেল, এই ফিমেলটা মানে অ্যান্ডোমেট্রিয়াম ঠিকঠাক নাই, বা আমি বলতে পারি যে এটার ইউটারাস ইমপ্লান্টেশনের জন্য অ্যাপ্রোপ্রিয়েট না। সো তখন আমি একটা সারোগেসি মাদারের আশ্রয় নিছি। সারোগেট মাদার আমরা বলি যে আমি পেট ভাড়া নিতেছি অন্য একটা মহিলা, সে এই কাপলের রিলেটেড, মানে রিলেটেড বলতে কাপল এর মধ্যে কেউ না, বাহিরের। সো তার পেট আমি ভাড়া নিলাম এবং সে হচ্ছে তার পেটে আমি ইমপ্লান্টেশনটা করাইতেছি। তো এটাকে আমরা বলি সারোগেসি। ঠিক আছে। সো সারোগেসি বিভিন্ন টাইপের হতে পারে, এগুলো আমরা ফরেনসিক মেডিসিনে পড়ছি। আর আইসিএসআই নিয়ে একটু কথা বলি, জিনটা সাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন। এটাতে যে কাজটা করা হয় যে অনেক সময় ধরো এই যে হচ্ছে এই যে ধরো উসাইট, তো উসাইটের মধ্যে যদি স্পার্মটা কি করবে, উসাইটকে পেনিট্রেট করবে। তো এই স্পার্মটা যদি ঢুকতে হয় তাহলেও কিন্তু স্পার্মে যথেষ্ট মোটিলিটি থাকা লাগবে। তো আমি স্পার্মটা যে এই এই যে উসাইট এটাকে পেনিট্রেট করবেই বা এটাকে ঢুকবেই, এটা কনফার্মেশনের জন্য আমরা ডাইরেক্টলি স্পার্মকে এটার মধ্যে ইনজেক্ট করে দিব। সো এটাকে আমি বলতেছি ইন্টারসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন, অর্থাৎ এই উসাইটের সাইটোপ্লাজমের মধ্যে। সো এটা হচ্ছে ভেরি ইউজফুল ইন মেল ফ্যাক্টর ইনফার্টিলিটি, অর্থাৎ মেল ফ্যাক্টরটা যখন ইনফার্টাইল থাকে, অর্থাৎ স্পার্মটার মোটিলিটি নাই বা অনেক ধরনের প্রবলেম আছে, তখন আমি ডাইরেক্টলি ইনজেক্ট করে দিচ্ছি ফিমেলের মধ্যে। সো মেল ইনফার্টিলিটির জন্য একটা ভালো ওয়ে হইতে পারে। ইন্টারইউটেরাইন ইনসেমিনেশনের যদি কথা বলি, এক্ষেত্রে আমাদের সার্ভাইকাল ফ্যাক্টর যদি থাকে, আনএক্সপ্লেইন ফার্টিলিটি, ওভুলেশন ইন্ডাকশন ফেইলিওর হয়েছে, এন্ডোমেট্রিওসিস, তারপরে ইম্পোর্টেন্স, ইজাগুলেটরি ডিসফাংশন, ইন্টারইউটেরাইন ইনসেমিনেশন উইথ ডোনার স্পার্মস বা এইচআইভি ডিসকর্ডেন্ট কাপলসের ক্ষেত্রে এটা করা যেতে পারে, কারণ সেক্সুয়াল ইন্টারকোর্স করতে গেলে তখন হচ্ছে ইনফেকশনটা ট্রান্সমিটেড হইতে পারে। আসলে যে প্রসিজারটা কি, প্রসিজার হচ্ছে যে আমরা একটা প্লাস্টিক ক্যাথেটার, এটা আমরা সার্ভিক্স দিয়ে ঢুকাবো, এবং ঢুকানোর পরে সেটার মধ্যে আমি সিমেন স্যাম্পল যেটা আমি বাইরে থেকে তৈরি করে রাখছি, সেটা হচ্ছে আমি ওই ক্যাথেটারের মধ্যে দিয়ে ইউটেরাইন ক্যাভিটিতে ঢুকাই দিব। আমি হচ্ছে ওই স্পার্মটাকে ইউটারাসের মধ্যে ঢুকাই দিব। আমি বাইরে থেকে যে স্যাম্পলটা প্রিপেয়ার করছি, প্রিপেয়ার করা লাগবে কিন্তু, এবং এক্ষেত্রে 0.5 ml প্রিপেয়ার করা সিমেন্ট স্যাম্পল ঢুকাই দেওয়া হয়। এই যে আই আমরা করি, এটা হচ্ছে ওভুলেশনের দিন আমরা এটা মেনলি করি। সো অন দ্য ডে অফ ওভুলেশন আইডিয়ালি আমরা সিমেন্টকে কালেক্ট করে সেম ডেতেই মেনলি কিন্তু আমরা এই প্রসেসটা করাটাই করব। এবং যেহেতু এখন প্রিজার্ভেশনের ক্রায়ো প্রিজার্ভেশন টার্মটা আছে, তাই সেক্ষেত্রে এখানে আমরা ক্রায়ো প্রিজার্ভেশনে লিকুইড নাইট্রোজেন আমরা ইউজ করি, এবং এক্ষেত্রে কিন্তু আমরা উইদিন না করে পরেও করতে পারি, বাট উইদিন করাই বেটার। ইনভেট্রো ফার্টিলাইজেশনের ইন্ডিকেশনগুলো আমরা একটু যদি দেখি, যে টিউবার ফ্যাক্টর যদি ইনফার্টিলিটি থাকে, বা মেল ফ্যাক্টর ইনফার্টিলিটি বা আনএক্সপ্লেইন ইনফার্টিলিটি, ট্রিটমেন্ট ফেলার হয়েছে, মানে সাইডটা যখন রিট্রিভাল করা হয়, রিট্রিভাল মানে সাইডটাকে আমি কালেক্ট করতেছি ফিমেলের বডি থেকে। সো সেক্ষেত্রে ব্লিডিং, তারপরে নার্ভাস স্ট্রাকচার ইনজুরি হওয়া, ইনফেকশন হওয়া, তারপরে অ্যানেস্থেসিয়া রিলেটেড কমপ্লিকেশন হওয়া, মাল্টিপল প্রেগনেন্সি হওয়া, বা একটোপিক প্রেগনেন্সি রিস্ক থেকে যাওয়া, ওভারিয়ান হাইপার স্টিমুলেশন সিনড্রোম হওয়া, কারণ গোনাডোট্রপিন এখানে আমরা ইউজ করি, এক্ষেত্রে ওভারিয়ান হাইপার স্টিমুলেশন সিনড্রোম বা যেটাকে আমরা OHSS এভাবে বলি, এবং এটা রিস্ক বেড়ে যায়, এবং ফিটাল ম্যালফরমেশন বা অ্যানোমালিস হওয়ার রিস্কও কিন্তু বেড়ে যায়। একটু এআরটির প্রিন্সিপালগুলো দেখেছি, দেখো ফার্স্টে ডাউন রেগুলেশন, মানে হচ্ছে আমরা ন্যাচারাল এলএইচ যে সার্চ সেটাকে কন্ট্রোল করি, মানে ওভুলেশন টাইমিংকে কন্ট্রোল করার জন্য। এক্ষেত্রে আমরা গোনাডোট্রপিন রিলিজিং হরমোন অ্যাগনিস্ট লিওপ্রোলাইড দিতে পারি, এবং কন্ট্রোল ওভারিয়ান হাইপার স্টিমুলেশন করি। ওভারিয়ান হাইপার স্টিমুলেশন আমরা করবো, সেক্ষেত্রে গোনাডোট্রপিন, এফএসএইচ, তারপরে হিউম্যান ম্যানোপজাল গোনাডোট্রপিন, এগুলা আমরা ইউজ করতে পারি। আমরা এগুলা করে মাল্টিপল, মানে আমাদের টার্গেট হচ্ছে আমরা ফিমেলের যে ওভারি, এই ওভারি থেকে মাল্টিপল ম্যাচিউর সাইট আমি কালেক্ট করবো, রিট্রিভ করবো। তো এটা করার জন্য আমি হচ্ছে ওভারিকে একটু হাইপার স্টিমুলেট করছি, যাতে বেশি বেশি, মানে একটা ফলিকল হচ্ছে ম্যাচুর হইতো, বাট এখন যাতে 2-3টা ফলিকল ম্যাচুর হয়, বা আরও বেশ কয়েকটা ম্যাচুর হয়, ঠিক আছে, বা ডমিনেন্ট ফলিকল আকারে আমরা পাই। তারপরে ফলিকুলার গ্রোথটাকে আমরা ট্রান্সভার্সাল আল্ট্রাসাউন্ড করে আমরা একটু মনিটর করতে পারি, এবং ওভুলেশন ট্রিগার এর বেস্ট টাইমটা আমরা একটু দেখতে পাই। এবং সাইড কিন্তু আমরা এখনো কালেক্ট করিনি, আমরা হচ্ছে একটু মনিটর করলাম ফলিকুলার গ্রোথটা, পরবর্তীতে সাইড রিট্রিভ করলাম। এবং আমরা যে ওই যে ট্রিগার দিয়েছিলাম হিউম্যান কোরিনিক গোনাডোট্রপিন বা এরকম এলএইচ দিয়ে, তো এলএইচ মানে হচ্ছে হিউম্যান কোরিনিক গোনাডোট্রপিন, কারণ এলএইচটা যেটা এটা হচ্ছে কি, এটার কাজ করার জন্য আমরা হিউম্যান কোরিনিক গোনাডোট্রপিন আলাদা বাইরে ইনজেক্টেবল ফর্মে দিতে পারি, এবং এটার 36 ঘন্টা পরে হচ্ছে আমি ধারণা করি যে হচ্ছে তখন ওভুলেশন হবে। সো তখন আমি সাইডটা ফিমেল বডি থেকে কালেক্ট করবো, পরবর্তীতে ওই আগে থেকে কালেক্টেড যে স্পার্ম সেটার সাথে আমি ফার্টিলাইজেশন ঘটাবো, কালচার ডিশে আমি করাইতে পারি, বা ইন্টারসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশনের ক্ষেত্রে স্পার্ম এগের মধ্যে ইনজেক্ট করে দিব, বা গিফটের ক্ষেত্রে হচ্ছে ক্যামেটটা ফিলিপিন টিউবে প্লেস করবো, সেভাবে আমি করতে পারি। এখন তারপর আমি কি করব, যে যদি ইনভাইট্রো ফার্টিলাইজেশন যেটা ইমব্রায়ো ট্রান্সফার, ওইটার ক্ষেত্রে আমি ইমব্রায়োটাকে ডে 2 থেকে ডে 5 যে ইমব্রায়োটা আমরা পাবো, সেটা আমরা ইউটারাসের মধ্যে বা ফ্যালোপিয়ান টিউবের মধ্যে যে আমি কি প্রসেস করতে যাচ্ছি সেটার উপর ডিপেন্ড করে আমি ট্রান্সফার করে দিব, এবং
এরপর আমার লুটিয়াল ফেজ সাপোর্টটা দিতে হবে, সেক্ষেত্রে প্রোজেস্টেরন সাপ্লিমেন্টেশন দেওয়া যেতে পারে। মিসক্যারেজের রিস্ক বা মাল্টিপল প্রেগনেন্সির রিস্ক, কারণ যেহেতু অনেক মাল্টিপল ইমব্রায়ো এখানে ট্রান্সফার করা হতে পারে, সেক্ষেত্রে হাই রিস্ক অফ টুইন্স বা ট্রিপলেটস থাকতে পারে। এবং এর জন্য একসাথে হচ্ছে আমাদের ইমব্রায়োগুলো ইমপ্লান্ট করা যাবে না। আমি একবারে একটা ইমব্রায়ো ইমপ্লান্ট করবো, সেটা যদি ফাংশন না করে বা সেটা যদি কাজ না করে পরবর্তীতে আরেকটা করলাম, এইভাবে আমার করতে হবে, ইউটিএসএ দিতে হবে। আর এগুলা কিন্তু ইউজুয়ালি ওটিতেই করা হয়, কারণ ওটিতে করার কারণ হচ্ছে অ্যানেস্থেসিয়া দিয়ে যে অনেক মানে রাফটা প্রসেস এরকম না, বাট ওটিতে করার পিছনে কারণ হচ্ছে যে ওটিতে যদি একটা স্টারাইল কন্ডিশন থাকে ওই জন্য আর কি। এবং একটপিক এবং হেটারোটপিক প্রেগনেন্সি হওয়ার চান্সও থাকে, এবং মর্টালিটি বা মরবিডিটির হাই চান্সও থাকে, অর্থাৎ প্রিটার্ম বার্থ, লো বার্থ ওয়েট বেবি এগুলো হওয়ার চান্স কিন্তু থাকে। ওভারের হাইপার স্টিমুলেশন সিনড্রোম, এটা যদিও রেয়ার, বাট হইলে কিন্তু খুবই ডেঞ্জারাস হতে পারে। সেক্ষেত্রে ফ্লুইড শিপ বা বডি ফুলে যাওয়া, অ্যাসাইটিস হওয়া, থ্রোম্বোএম্বোলিজম হয়, এগুলো হবে। সো ওভারিয়ান হাইপার স্টিমুলেশন সিনড্রোম নিয়ে একটু কথা বলি। আসলে আমরা দেখবো যে এখানে ওভারিটা অনেক ইনলার্জড হবে এবং ফলিকল অনেক সংখ্যা পাওয়া যাবে। দেখো এই যে আলট্রাসাউন্ডে অনেক বেশি ফলিকল পাওয়া যাচ্ছে। সো আমরা নর্মালি অনেক বেশি ফলিকল পড়ছিলাম কিসে বলো তো? পড়ছিলাম হচ্ছে পিসিওএস। হ্যাঁ, ঠিক একইভাবে এখানে অনেক বেশি ফলিকল পাওয়া যাবে, এবং ওভারিটা অনেক ইনলার্জড হবে, এখানে ভাস্কুলারিটি বেড়ে যাবে এবং ওভারি স্ট্রোমা অনেক স্টিমুলেটেড হবে। এবং দেখা যায় যে ট্রিগার, আমরা যে এইচসিজি বা এলএইচ দিয়ে ট্রিগার করছিলাম ওভারিকে স্টিমুলেট করার জন্য, সো ওইটার 3 থেকে 7 দিন পরে এটা অ্যাপিয়ার করতে পারে, বা হচ্ছে যখন কনসিভ করে ফেললো তখন ইমব্রায়োটা ট্রান্সফারও করা হয়ে গেল, ইমপ্লান্টেশনও হয়ে গেল, তখন প্রেগনেন্ট হওয়ার পরে তো আবার বডির ভিতরে, মহিলার বডির মধ্যে তো মানে ইন্ট্রেন্সিক্যালিও ওইখান থেকে হিউম্যান কোরিনিক গোনাডোট্রপিন রিলিজ হয়, সো আরও বেশি বেড়ে গেল। সো তখন দেখা যায় যে 12 থেকে 17 দিন পরে আবার মানে এরকম ওভারিয়ান হাইপারস্টিমুলেশন হতে পারে। এটাকে আমরা লেট অনসেট বলি, যে আর্লি অনসেট লেট অনসেট। তো এটা এর ফলে যেটা হবে যে স্ট্রোমাল স্টিমুলেশন হবে, ওভারির স্ট্রোমাটা স্টিমুলেটেড হবে এবং ভেজোঅ্যাক্টিভ বিভিন্ন সাবস্টেন্স যেমন ভাস্কুলার এন্ডোথেলিয়াম গ্রোথ ফ্যাক্টর এটা বেশি বেশি রিলিজ হবে। এবং এটা রিলিজ হলে যেটা হবে যে ম্যাটারনাল সার্কুলেশনে ভেসেলগুলোর এন্ডোথেলিয়াল ড্যামেজ হবে, এন্ডোথেলিয়াল ইঞ্জুরি হবে, এর ফলে ক্যাপিলারি থেকে ব্লাডগুলো কিন্তু বা ব্লাড বলতে ফ্লুইড বের হয়ে আসবে, এবং ফ্লুইড যদি বের হয়ে আসে ইডিমার চান্স বেড়ে যাবে, অ্যাসাইটিস অর্থাৎ এক্সট্রা ভাস্কুলার যে কম্পোনেন্ট সেখানে যেহেতু ফ্লুইড চলে আসছে, সো পালমোনারি ইডিমা, লাঙে যে ইডিমা, তারপরে হচ্ছে অ্যাসাইটিস হওয়া, পেটে পানি জমা, বা হাইপোভলিমিয়া হওয়া, ব্লাড ভেসেলের মধ্যে বেশি ব্লাড নাই, রেনাল ফেলার হতে পারে, এবং হিমো কনসেন্ট্রেশন হবে, এবং যেটা ভেনাস থ্রোম্বোএম্বোলিজমের চান্স বাড়িয়ে দেবে, কারণ ব্লাড ভেসেলের মধ্যে ব্লাড কম, এবং এখানে দেখা যাবে থ্রোম্বোএম্বোলিজম কিন্তু হয়ে যাইতে পারে, থ্রোম্বাস ফর্মেশন, এটা পরবর্তীতে আবার ইম্বলে হয়ে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে, হাইপারমোনিয়া হবে, এবং এটার কারণে আবার অ্যাসাইটিস বা কলেরাল অসমোটিক প্রেশার, যেটা এটা রিলেটেড ইস্যুগুলো এখানে ক্রিয়েট হবে, এবং ওভারিটা অনেক ইনলার্জ হবে, পেলভিক পেইন হবে, ডিসকমফোর্ট হতে পারে, এবং দেখা যেতে পারে ওভারিয়ান টর্শনও হতে পারে। এবং এই সকল পেশেন্টদের দেখা যায় অনেক বেশি নওশিয়া এবং ভমিটিংও থাকতে পারে, কারণ হিউম্যান কোরিনিক গোনাডোট্রপিন এটা কিন্তু এইগুলোর জন্য দায়ী থাকে। এখন ওভারিয়ান হাইপারস্টিমুলেশন সিনড্রোমে হচ্ছে পেশেন্টকে অ্যাডমিট করতে হবে, এবং সিভিয়ার সিমটমস এবং অলরেডি প্রেগনেন্ট যদি থাকে তাহলে আমার অবশ্যই অ্যাডমিট করতে হবে, এবং ইনিশিয়াল ম্যানেজমেন্ট আমার আইভি ফ্লুইডস দিতে হবে, আইভি অ্যালবুমিন দিতে হবে, কারণ হাইপারঅ্যালবুমিনিয়া আছে, এবং ভেনাস থ্রোম্বোএম্বোলিজমের প্রোফাইলেক্সিস হিসেবে আমরা হেপারিন কিন্তু ড্রাগ অফ চয়েস আকারে দিই। প্রিভেন্ট আমরা কীভাবে করতে পারি? আমরা হচ্ছে রিস্ক ফ্যাক্টর আকারে ইয়াং ওম্যান যারা বা যাদের পলিসিস্টিক ওভারি সিনড্রোম আছে, অ্যান্টিমুলারিয়ান হরমোন দেখা যায় যে 3.3 থেকে হয়তো বা বেশি, মানে ওভারিয়ান রিজার্ভ বেশি আছে, এবং হায়ার ডোজেস অফ গোনাডোট্রপিন হচ্ছে গিয়ে নিছে, এবং সেক্ষেত্রে কারণ গোনাডোট্রপিনের কারণেই তো এইচসিজির কারণেই তো এরকম হচ্ছে, ট্রিগারের কারণেই হচ্ছে ওভারিটা বেশি স্টিমুলেট হয়ে যাচ্ছে, কন্ট্রোল স্টিমুলেশন দরকার বাট বেশি হয়ে যাচ্ছে, এবং কেয়ারফুল মনিটরিং করতে হবে। স্টাডিওল লেভেল আমাদের দেখতে হবে, এবং স্টাডিওল লেভেল হচ্ছে কারণ আলটিমেটলি ফলিকলগুলো থেকেই তো স্টাডিওল রিলিজ হবে, মানে E2 যেটা আর কি। সো E2 যেটা ইস্ট্রোজেন, তো এই ইস্ট্রোজেনের স্টাডিওল ফর্মটা অনেক বেশি কি হয়ে গেছে কিনা, নর্মাল যত থাকার কথা তার থেকে দেখা গেছে যে 2500 পিকোগ্রাম পার মিলিলিটার বা তার থেকে বেশি হয়ে গেছে, অর্থাৎ যেহেতু অনেক বেশি ফলিকল গ্রো করতেছে, 20টা বা তারও বেশি হয়তো ফলিকল গ্রো করতেছে, সো এই কারণে কিন্তু এটা হইতে পারে। এবং আমার সাইকেলটাকে হয়তো বা ক্যান্সেল করতে পারি বা ইমব্রায়ো ট্রান্সফার ডিলে করতে পারি, মানে আমি কিসের সময় ওই ইনভার্টো ফার্টিলাইজের সময়, কারণ মনে রাখবো যে ওভারিয়ান হাইপারস্টিমুলেশন সিনড্রোমটা হচ্ছে ইনভার্টো ফার্টিলাইজেশনের সাথে অ্যাসোসিয়েটেড, আমরা ক্যাবারগোলিন ড্রাগটা দিলেও দিতে পারি, কারণ এটার কিছু বেনিফিট আসলে দেখা গেছে হয়তো বা হইতে পারে। ইনভিট্রো ফার্টিলাইজেশন এবং ইমব্রায়ো ট্রান্সফার এটা নিয়ে আলোচনা করব। তো এটাতে ফিমেলের যে উসাইট থাকে বা এগ, সেটাকে আমরা কালেক্ট করি ওই ফিমেলের বডি থেকে। সো উইটার এগগুলা কালেক্ট করে সেগুলা স্পার্মের সাথে ফার্টিলাইজ করানো হয় ল্যাবরেটরিতে, এবং এই ফার্টিলাইজ ইমব্রায়োটা দেন আমরা ওম্যানের যে ইউটেরাস, সেই ইউটেরাসের মধ্যে প্লেস করে দিব, সেখানে এরা নিজেরা ইমপ্লান্টেশন হইতে হবে। আর এখানে 15 থেকে 20% কাপল হচ্ছে প্রেগনেন্ট হইতে পারে, 60 থেকে বা 70 থেকে 80% প্রেগনেন্সি এর মধ্যে, মানে 15 থেকে 20% ক্ষেত্রে দেখা যায় যে প্রেগনেন্ট হয় এইভাবে, ঠিক আছে, সাকসেস রেট হচ্ছে এত পার্সেন্ট। এর মধ্যে মানে যারা প্রেগনেন্ট হইল
এদের মধ্যে 70 থেকে 80% হচ্ছে টার্ম পর্যন্ত যায়, আর বাকিরা টার্ম পর্যন্ত যায়ই না, তার আগেই দেখা গেছে যে সাকসেসফুল হইতে পারেনি, তারা টার্ম পর্যন্ত যাইতে পারেনি, আগেই তারা প্রিটার্ম হয়ে গেছে বা অনেক প্রবলেম হয়ে গেছে, মরে গেছে। পার ওসাইট রিট্রাইভাল হচ্ছে সাকসেস রেট 25 থেকে 30%। এটা বলতে বোঝানো হয়েছে যে প্রত্যেকবার আমরা যখন ওসাইট রিট্রাইভাল করবো একটা ফিমেল থেকে, আমরা যে একটা ওসাইট রিট্রাইভ করি বা ওই ফিমেল থেকে একটা ওসাইট বের করে আনতেছি বা একটা এগ বের করে আনতেছি এমন কিন্তু না, আমরা একসাথে অনেকগুলো এগ, যেগুলো আমরা ওভারিয়ান যে স্টিমুলেশন আমরা করছিলাম, কন্ট্রোলড ওভারিয়ান স্টিমুলেশন, এবং এটার থ্রুতে আমরা হচ্ছে মানে হরমোন দিয়ে বাহির থেকে আমরা যেটা স্টিমুলেশন করছিলাম, এবং এই স্টিমুলেশনের ফলে একটা কিন্তু ওসাইট না, বেশ কয়েকটা ওসাইট কিন্তু আমরা কালেক্ট করি, এবং তার মানে কি দাঁড়াইলো যে প্রত্যেকবার রিট্রিভালে আমরা একসাথে অনেকগুলো ওসাইট কালেক্ট করতেছি, এবং সেগুলা থেকে দেখা যায় যে আহ, যে কোনো একটা থেকে প্রেগনেন্সি হওয়ার চান্স 25 থেকে 30%-এর মতো ধরা হয়। এখন কখন আসলে আমরা আইবিএফ ইউজ করি? যখন ফেলোপিয়ান টিউব ব্যাডলি ড্যামেজ হয়েছে, ব্লক হয়ে গেছে, সো টিউবাল প্যাটেন্সি নষ্ট হয়ে গেছে, বা অনেক বছর ধরে হচ্ছে ইনফার্টিলিটি আছে কোনো ক্লিয়ার কজ ছাড়া, আহ, এবং আনএক্সপ্লেইন ফার্টিলিটিতে আমরা নর্মালি ওই যে ওভুলেশন ইনডিউসিং ড্রাগ দিলাম, তারপর হচ্ছে আই করলাম, এরপরও কাজ হলো না, তখন আমরা এই আইভিএফ ইমব্রিও ট্রান্সফারে যাব। এখন মেল ইনফার্টিলিটি যদি থাকে, হ্যাঁ, তো তাইলে আমাদের আইভিএফ এ যাওয়া বেটার, এবং সার্ভিক্স যদি হোস্টাইল হয় স্পার্মের প্রতি, অর্থাৎ অ্যান্টি স্পার্ম অ্যান্টিবডি যদি সার্ভিক্সে থাকে তাইলে হইতে পারে, বা সিভিয়ার এন্ডোমেট্রিওসিস যদি থাকে, বা বা হচ্ছে ইন্টিউটেরিয়ান ইনসিমিনেশন যদি ফেইল্ড হয়, সেভারাল টাইমস হচ্ছে ইন্টিউটেরিয়ান ইনসিমিনেশন করা হয়েছে বাট এটা ফেইল্ড হয়েছে। আর বেস্ট ক্যান্ডিডেটস কারা? ওম্যান যাদের বয়স হচ্ছে 35 বছরের কম এবং যাদের গুড ওভারিয়ান রিজার্ভ আছে, ডে 3-তে দেখা গেছে ফলিকুল স্টিমুলেটিং হরমোন 10 ইন্টারন্যাশনাল ইউনিট পার লিটারের থেকে কম, ঠিক আছে, এই কন্ডিশনটা আমরা বলতে পারি। আর কারণ ওভারিয়ান রিজার্ভ যদি কমে যায় তাহলে কিন্তু এফিসিস বেড়ে যায়, এই কথাটা ইম্পর্টেন্ট। বাট এফিসিস কমে যায় হচ্ছে, বা এফিসিস কম আছে এটা তার মানে হচ্ছে ওভারিয়ান রিজার্ভ ভালো আছে, এবং মেইল পার্টনার কিন্তু নর্মাল সিমেন আছে, সো এই টাইমে কিন্তু এটা একটা বেস্ট অপশন হইতে পারে। আহ, এখন হচ্ছে বোথ পার্টনার্স কিন্তু এইচআইভি বা হেপাটাইটিস এগুলো থাকা যাবে না, তাহলে আমরা আইভিএফ করতে পারবো। এবং ওম্যানের ইউটারাসটা নর্মাল আছে, যেটা আমরা হিস্ট্রোস্কোপি বা কোনো হিস্ট্রোগ্রাফি দ্বারা আমরা টেস্ট করছি। এটা দ্বারা পসিবল কি কি প্রবলেম হতে পারে? একটা ওভারিয়ান হাইপার স্টিমুলেশন সিনড্রোম হতে পারে মাদারের ক্ষেত্রে, বা রিপ্রোডাক্টিভ অর্গানগুলোতে ইনজুরি হতে পারে প্রসিডিওরের টাইমে, অ্যানেস্থিশিয়ার কারণে কমপ্লিকেশন হতে পারে, বা পেলভিক ইনফেকশনও হতে পারে। প্রেগনেন্সি রিলেটেডের মধ্যে মাল্টিপল প্রেগনেন্সি হয়ে যেতে পারে, টুইন প্রেগনেন্সি বা ট্রিপলেট, বা একসাথে 3টা প্রেগনেন্সি হওয়া, 4টা বাচ্চা হওয়া, যেটা আমরা কোয়াড্রিপ্লেটস বলি, কোয়াড্রুপ্লেটস, তারপরে লো বার্থ ওয়েট বেবি হওয়া, তারপরে সিজারিন ডেলিভারির হায়ার চান্স, অর্থাৎ সিজারিন সেকশনই করতে হবে, একটোপিক প্রেগনেন্সি হওয়ার চান্স থেকে যায়। সো এরকম কমপ্লিকেশন তো থাকে। আর কেন একটোপিক প্রেগনেন্সি হতে পারে? কারণ অলরেডি ড্যামেজ ফেলোপিয়ান টিউব একজনের আছে, একটা মহিলার, তো সেখানে যদি আমরা মোর দ্যান ওয়ান ইমব্রায়ো ট্রান্সফার করি তাহলে দেখা যায় যে মানে যেমন যদি পোর্ট ট্রান্সফার টেকনিক অবলম্বন করা হয় তাহলে টু মাস ট্রান্সফার ফ্লুইড বা টু মাস ফোর্স যখন ট্রান্সফার করতেছি, বা ক্যাথেটারের যে টিপ সেটা অনেক ভিতরে ঢুকে গেছে, টিউবে পৌঁছে গেছে, তাহলে দেখা যেতে পারে ইমব্রায়োটা টিউবের মধ্যে ঢুকে আছে এবং আলটিমেটলি একটোপিক প্রেগনেন্সি কিন্তু হইতেছে। সো একটোপিক প্রেগনেন্সি হওয়ার ক্ষেত্রে বেশ কিছু জিনিস আমরা লক্ষ্য করলাম, যে ফেলোপিয়ান টিউব অলরেডি ড্যামেজ আছে এবং পরবর্তীতে আমরা যখন আসলে ট্রান্সফার করতেছি এমব্রায়োগুলা, সো টেকনিকের ঝামেলার কারণে বা অনেক বেশি ফোর্স দেওয়া হচ্ছে ক্যাথেটারের কারণে, সো বিভিন্ন কারণে কিন্তু সেখানে একটোপিক প্রেগনেন্সি হওয়ার চান্স থেকে যায়। ইনটিউটেরাইন ইনসিমিনেশন মানে হচ্ছে আমরা স্পার্ম কালেক্ট করি বাহিরে এবং স্পার্ম প্রসেসড করি, ওয়াশ করি, এবং সাথে স্পার্ম ম্যাস্টারবেশনের মাধ্যমেই কালেক্ট করা হয়, এবং এই স্পার্মটা মানে কার? হাজব্যান্ডের, এবং এই স্পার্মটা ডাইরেক্টলি ইউটারাসের মধ্যে প্লেস করা হয়। কারণ যদি মানে যাদের ধরো ফর এক্সাম্পল একজনের ইম্পর্টেন্স আছে, এখন পেনিট্রেশনই করতে পারতেছে না, এখন তার স্পার্মটা আমি কিন্তু এই প্রসেসের মাধ্যমে ভিতরে ঢুকাইতে পারি। সো আমি ডাইরেক্টলি ইউটারাসের মধ্যে স্পার্ম দিয়ে দিলাম এবং এটা পরবর্তীতে হচ্ছে ফার্টিলাইজেশন হবে। তো আমরা এটা আর্টিফিশিয়াল ইনসিমিনেশন, এটা হচ্ছে বাই হাজবেন্ড করতে পারি অথবা ডোনার করতে পারি। হ্যাঁ, দেখো যদি হাজবেন্ড থেকে করি ঠিক আছে ফাইন, আমার হাজবেন্ডের স্পার্মে আমি নিছি, কিন্তু যদি ডোনারের থেকে করা হয় তাহলে মহিলাটা ভাববে যে একটা ডোনার থেকে আমি নিতেছি, সো তখন কিন্তু এই মহিলার মধ্যে, আমরা ফরেনসিক মেডিসিন এগুলো পড়ছি, তখন এই মহিলার মধ্যে কিন্তু হাজবেন্ডের প্রতি একটা মানে কি বলে বিতৃষ্ণা, বা হাজবেন্ডের বাচ্চা না, মহিলাটা এটা মনে করতে পারে যে এটা আমার হাজবেন্ডের বাচ্চা না, এটা তো অনেকটা ডোনারের বাচ্চা। হ্যাঁ, ওকে ফাইন। এখন আসো যে আমরা যদি বলি যে কখন কখন ইন্টিউটেরাইন ইনসিমিনেশন ইউজ করব,
একটা হচ্ছে মেল ইম্পোর্টেন্ট যদি থাকে, অর্থাৎ সেক্সুয়াল ইন্টারকোর্সই করতে পারতেছে না, পেনিট্রেশনই করতে পারতেছে না, পেনিস দাঁড়াচ্ছে না, সো এটাকে বলি আমরা ইম্পোর্টেন্স। তারপরে ইজাকুলেশন প্রবলেম যদি থাকে, যে ইজাকুলেশন হচ্ছে স্পাইনাল কর্ড ইনজুরি বা হাইপোস্পিডিয়াসিসের কারণে হতে পারে, রেট্রোগেট ইজাকুলেশন যদি হয়, অর্থাৎ সিমেন দেখা যায় যে বের না হয়ে এরা ব্লাডারে চলে গেছে বা পিছনের দিকে চলে গেছে, এবং স্পার্ম কাউন্ট খুবই কম, বা স্পার্মের মোটিলিটি বা মুভমেন্ট ঠিকঠাক নাই, শেপও ঠিকঠাক নাই, অ্যান্টিস্পার্ম অ্যান্টিবডিজ রিলেটেড প্রবলেম থাকলে, সার্ভাইকাল যে মিউকাস সেটা হচ্ছে অনেক বেশি থিক হয়ে আছে, বা সার্ভাইকাল ডিফর্মিটি বা ন্যারোইং যদি থাকে, স্টেনোসিস যদি থাকে, আনএক্সপ্লেইনড ইনফার্টিলিটি যদি থাকে, তো সার্ভাইকাল প্রবলেমগুলো প্লাস আনএক্সপ্লেইনড ইনফার্টিলিটি, আরও দেখলাম যে হচ্ছে ইম্পোর্টেন্স, ইজাকুলেশন প্রবলেমস, সো এই জিনিসগুলোর কারণে মেইনলি আমরা ইন্টিউটারাইন ইনসেমিনেশন করতে পারি। এবং যাদের যে সকল মহিলা বয়স 40 বছরের কম এবং অ্যাটলিস্ট একটা ফেলোপিয়ান টিউব ঠিকঠাক আছে, প্যাটেন্ট আছে, এবং ন্যাচারাল এবং ইনডিউসড ওভুলেশন অবশ্যই ঘটতে হবে ওই মহিলাটার বডিতে, এবং স্পার্ম ওয়াশিং করে আমরা অ্যাটলিস্ট 5 মিলিয়ন মোটাইল স্পার্ম কিন্তু আমাদের এখানে ইউজ করতে হবে। আর ইন্টিউটারাইন ইনসেমিনেশন আমরা কখন করব? ইউজুয়ালি আমরা ন্যাচারাল সাইকেলের কথা যদি বলি, তাহলে সার্ভাইকাল মিউকাসের আমরা চেঞ্জ দেখবো, বেজাল বডি টেম্পারেচার দেখবো, এলিস সার্চ দেখবো ইউরিনে। সো এভাবে আমরা কি করি, আমরা টাইমিংটা আসলে আস্তে আস্তে ফিক্স করতে থাকি, যে কখন আসলে ওভুলেশনটা হবে। তো আমরা কি যে কাজটা করি, ক্লোমিফিন ইনডিউস সাইকেল, অর্থাৎ অ্যাবাউট মানে ক্লোমিফিন ট্যাবলেট নেওয়ার 7 দিন পরে হচ্ছে আমরা ধারণা করি যে ক্লোমিফিন ট্যাবলেট নেওয়ার 7 দিন পরে হয়তো বা আমরা ইন্টিউটারাইন ইনসেমিনেশন করতে পারি, ঠিক আছে। বা এলিস সার্চ মেথড, অর্থাৎ ইন্টিউটারাইন ইনসেমিনেশন আমরা যখন এলিস ইউরিন টেস্ট করব, ইউরিনে যদি আমরা এলএইচ মানে পাই, তাহলে তার 24 ঘন্টা পরে হচ্ছে আমরা কি করব, আমরা মানে কিটটার মাধ্যমে আমরা টেস্ট করলাম ইউরিনারি এলিস, এবং তারপরে 24 ঘন্টা পরেই হচ্ছে আমরা এলিস সার্চ মেথডটার মাধ্যমে আমরা টাইমটা ফিক্স করলাম যে এই টাইমে আমরা ইন্টিউটারাইন ইনসেমিনেশন করবো, আমরা ওভুলেশন টাইমে কিন্তু করতে হবে। এবং এইচসিজি মেথড হচ্ছে যখন ফলিকল এর সাইজ 18 মিলিমিটার হয়ে যায়, তার মানে এটা গ্রাফিয়ান ফলিকল হয়ে গেছে, এবং তখন আমরা এইচসিজি দিব, এবং এইচসিজি দেওয়ার পরে আমরা ইন্টিউটারাইন ইনসেমিনেশন কিন্তু করব। এবং ইন্টিউটারাইন ইনসেমিনেশন তার মানে 34 থেকে দেখা যায় যে 40 আওয়ার্স লেটার বা 36 ঘন্টা পরে আমরা হচ্ছে ইন্টিউটারাইন ইনসেমিনেশন কিন্তু করতে পারি। সো ফলিকল যখন সাইজে পৌঁছাইলো তারপরে আমরা হচ্ছে এইচসিজি দিলাম বা হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিন, এটা হচ্ছে এলএইচ, এটা হচ্ছে এলএইচ সার্জ আমরা ক্রিয়েট করলাম, মানে এইচসিজি হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিনটা হচ্ছে অ্যাকচুয়ালি এলএইচের মতোই কাজ করে। ওকে ফাইন, সো এইভাবে আমরা আসলে টাইমিংটা ফিক্স করলাম যখন কখন আমরা ইন্টিউটারাইন ইনসেমিনেশন করব। এবং আমরা অবশ্যই ঠিক সুইটেবল পেশেন্ট ঠিক করতে হবে, নেসেসারি টেস্ট করতে হবে, ওভারিকে স্টিমুলেট করতে হবে, যদি দরকার হয় যে আমরা হরমোনের মাধ্যমে স্টিমুলেট করব। এবং সিমেন্টকে আমরা ওয়াশ করব, রিমুভ করবো আনওয়ান্টেড সাবস্টেন্স সিমেন্ট থেকে। সো আলটিমেটলি আমরা সিমেন্ট প্রিপারেশন করলাম এবং এই স্পার্মগুলোকে আমরা ইউটাসের মধ্যে ইনসার্ট করে দিলাম, এবং আমরা পরবর্তীতে প্রজেস্টেরনের মাধ্যমে আবার লুটিয়াল ফেজটাকে আমরা সাপোর্ট দিলাম। এখন 75 থেকে 80% চান্স অফ কনসেপশন থাকে যদি আমরা 12টা ইন্টিউটারাইন ইনসেমিনেশন সাইকেল করি, তাহলে দেখা যায় যে 75 থেকে 80% চান্স থাকতে পারে। এবং ওভুলেশন ইন্ডাকশন যদি করা হয়, যেমন হচ্ছে আমরা হিউম্যান মেনোপোজাল গোনাডোট্রপিন বা এফএসএইচ বা হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিন বা এলএইচ, এগুলোর মাধ্যমে যদি আমরা ওভুলেশন ইন্ডাকশন করি, তাহলে দেখা যায় যে রেজাল্ট ইমপ্রুভ করে। আর ডোনার ইনসেমিনেশন কখন কখন দরকার হইতে পারে, যখন হচ্ছে দেখা যেতে পারে যে অ্যাজোস্পার্মিয়া আছে, অর্থাৎ কোনো স্পার্মি প্রোডাকশন হচ্ছে না মানে হাজব্যান্ডের, বা জেনেটিক বা ইনফেকশাস কোনো ডিজিজ আছে হাজব্যান্ডের, অথবা আরএস ইনকম্প্যাটিবিলিটির একটা বিষয় এখানে আছে, এবং সিভিয়ার স্পার্ম অ্যাবনর্মালিটিস আছে, তাহলে তখন আর হাজব্যান্ডের স্পার্ম ইউজ করা যাবে না, তখন ডোনারের স্পার্ম ইউজ করে ইনসেমিনেশন কিন্তু করতে হবে।